চার জেনুইন সমন্বয়ক ধরা খেয়েছে 20 লাখ টাকা চাঁদাবাজি করতে গিয়ে, এবং পুলিশ গিয়ে উদ্ধার করে আসলো সেনাবাহিনী। এরপর হচ্ছে এই সরকারের 3 জন উপদেষ্টা বলেছে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের কথা শুনে না, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, প্রশাসন আমাদের কথা শুনতেছে না। তাহলে সেইখানে এত বড় একটা নির্বাচন সারা বাংলাদেশে দিয়ে সেইখানে কতটুকু কি করবে মীমাংসিত না। আর এইগুলা আনে যারা জেনুইন সমন্বয়ক, তারা 10 লাখ টাকার মতো চাঁদা করতে গিয়েছিল, চাঁদাবাজি করতে গিয়ে তারা ধরা খায়। ধরা খাওয়ার পর তাদেরকে সেনাবাহিনী গিয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে। এই যদি হয় অবস্থা, সমন্বয়করা যদি চাঁদাবাজি করে, তাহলে বিএনপি করলে দোষ কি? আমরা বিএনপির সমালোচনা করি, কিন্তু সমন্বয়করা যারা দেশ গর্বে নতুনভাবে তারা চিন্তা ভাবনা করছে, তারাও যদি চাঁদাবাজি করে এবং চাঁদাবাজি করতে ধরাও খায়, সেটা কিন্তু দুঃখজনক। তো এই বিষয়টি নিয়ে কথা বলেছে তারেক ভাই এবং আরেকজন আলোচক। আলোচনা শুনলে বুঝতে পারবেন জেনুইন সমন্বয়ক একজন অরিজিনাল, এরকম মানে বাহিরের শাখাগত না, অরিজিনাল সমন্বয়ক। চার জেনুইন সমন্বয়ক ধরা খেয়েছে 20 লাখ টাকা চাঁদাবাজি করতে গিয়ে, এবং পুলিশ গিয়ে উদ্ধার করে আসলো, সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করলো। একটা খুব তাজা খবর আজকে কিছু কথা বলবো, আপনারা মন দিয়ে শুনবেন। 24-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের সংগঠন যেটা আমজনতার দল, আগে গণ অধিকার পরিষদের একটা অংশ ছিল, এখান থেকে বেশ কিছু সহযোদ্ধা চলে যায় যারা আমাদের সঙ্গে ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করছিল। চলে যাওয়ার আগে তাদের মধ্যে একটা অস্থিরতা এবং ছটফট আচরণ ছিল যে রাজনীতি করে তারা কি পেল। তো আমরা এটাই বলেছিলাম যে আমাদের ভারতের আগ্রাসন বিরোধী যে লড়াই, ক্যাম্পেইন, প্রচারণা, সামগ্রিক কার্যক্রম, এগুলো তো কিছু পাওয়ার জন্য না, এগুলো তো নির্বাচনী কোনো এজেন্ডা না, নির্বাচনী কোনো তৎপরতা না। তো তারা আমাদেরকে এখানে বিভিন্ন কোম্পানি রয়েছে, গাজী কোম্পানি আছে, পাশেই আরেকটা বড় বিল্ডিং হচ্ছে কর ভবনের, এটা বেসিক্যালি একজন আওয়ামী লীগ নেতার একটা বিল্ডিং, সেখানে কর ভবন হচ্ছে। তো এগুলোর বিভিন্ন স্থাপনা দখল করার জন্য খুব তৎপরতা দেখাচ্ছিল এবং আমাদের হেল্প চাচ্ছিল। বিশেষত গাজী দখল করার যখন চেষ্টা করছিল, তখন আমার আহ্বায়ক জামান স্যার সহ আমরা এটা প্রতিরোধ করি, আমরা আমাদের সহযোদ্ধাদের প্রতিরোধ করি। তো একটা সময় তারা আমাদেরকে ছেড়ে চলে যায় আমাদের দল থেকে, এখান থেকে অর্থনৈতিক কোনো সুবিধা করতে না পেরে, এবং গিয়ে নাগরিক কমিটিতে গিয়ে যুক্ত হয়। এবং নাগরিক কমিটিতে গিয়ে যুক্ত হওয়ার পরে তারা বিভিন্ন অঞ্চলে যার যেটা জেলা, সেই জেলার জেলা প্রশাসককে নিয়ন্ত্রণ করা, কর্তৃত্ব করা, তাদেরকে দিয়ে বিভিন্ন টেন্ডার, ঠিকাদারি, বিভিন্ন প্রজেক্ট, প্রকল্প এগুলো বের করার চেষ্টা করছে। বিশেষত খুবই লক্ষণীয় ছিল সেটা হলো বিভিন্ন এলাকায় মেলা বসানো। এই মেলা বসানো কেন্দ্র করে নাগরিক কমিটির সদস্যরা প্রচুর তৎপরতা ছিল, বিভিন্ন জেলা প্রশাসককে ফোন দিয়ে তৎপরতাগুলো আমরা দেখেছি। তো আজকে যেই নিউজটা এসেছে, বিষয়টা এরকম করেই বলছে যে 4 জেনুইন সমন্বয়ক, এরকম করে বলছে 4 জেনুইন সমন্বয়ক। আমি একটু দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই তো বলছে যে 4 জেনুইন সমন্বয়ক চাঁদাবাজি করতে গিয়ে আপনার হলো ধরা খেয়েছে, এটাই হলো বিষয়। এই তো এটা আপনারা দেখছেন। আপনাদের যারা এখানকার সমন্বয়ক আছেন এবং এখানকার দায়িত্বশীল আছেন, তাদের সাথে সমন্বয় না করে এটা ব্যক্তি পর্যায়ে আসা হয়ে গেছে। তো আমাদের এই ভুলের কারণে আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের সম্ভবত এইখানে পরবর্তীতে যেন কোনো প্রকার আমাদের পক্ষ থেকে কোনো হ্যাসেল না হয় বা ঝামেলা না হয়, এটা আমরা ইনশিওর করার চেষ্টা করি। সে বিষয়ে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য আমরা এখানে এসেছিলাম। ওরা জেনুইন সমন্বয়ক
যাই হোক আমাদের আমার ছাত্রদের জন্য আমি বলতেছি যে আমাদের যে ঘটনা ঘটছে ওরা জেনুইন সমন্বয়ক, যাই হোক আমাদের এখানকার সমন্বয়কদের সাথে কথা না বলে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এই কারণে আসছে। তারা ক্ষমা চেয়েছেন, ওরা নিজ করে ক্ষমা করবা, ক্ষমা অবশ্যই। আচ্ছা, এখানে একটা মজার বিষয় আছে। বলছে যে যারা এখানে চাঁদা চেতে আসছে ওরা আসলে জেনুইন সমন্বয়কই, কিন্তু সমস্যা হয়েছে ওইখানের যে সমন্বয়ক ছিল তাদেরকে না জানে ওরা আপনার হলো এই চাঁদা নিতে আসছে আর কি, আর কি। আমি আজকে অনেকগুলো বিষয় বলবো যে বিপ্লবোত্তর এই বাংলাদেশে আওয়ামী লীগের তো নিয়ন্ত্রণ নাই, কর্তৃত্ব নাই। এই বাংলাদেশে ভালো কিছু হলে এটা আমরা যারা এই বিপ্লব ঘটিয়েছি তাদের সুনাম, আর খারাপ কিছু হলে আমাদের দুর্নাম। আমরা সাম্প্রতিক সময়ে যে ব্যাপকভাবে চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে, এই চাঁদাবাজির জন্য মানে আমরা কাকে দায়ী করব? যারা সবচেয়ে শক্তিশালী তাদের উপরে দায় পড়ে। আমি মেনশন করতে চাই সবচেয়ে বড় দল বিএনপি, তাদের অনেক দায় রয়েছে। এবং আপনার হলো মানে হর হামেশাই ফেসবুকে কমেন্ট আসছে। আবার এমনও হচ্ছে যে রাজনৈতিকভাবে জামাত ইসলামের ভাইয়েরা বিভিন্ন ফেক আইডি খুলে এগুলোকে সারাক্ষণ কমেন্ট করছে, বিএনপি চাঁদাবাজ, বিএনপি চাঁদাবাজ। যতটা না চাঁদাবাজি করছে তার চেয়ে বেশি কমেন্টে হাইলাইট করার চেষ্টা করতেছে, একটা লড়াই করতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবার জামাতের যে ভাইয়েরা আছেন তারা যে আপনার হলো কিছুই করেন না, কিছুই করছেন না, আপনার হলো কোনো টেক ওভার, রাজনৈতিক দখলদারিত্ব, ব্যবসা প্রতিষ্ঠানের দখলদারিত্ব, আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় ব্যবসাতে শেয়ারগুলো টেক ওভার করা বা মানে আমার প্রশ্ন হলো যে এই বিপ্লবোত্তর সময়ে প্রত্যেকেই যার যতটুকু ক্ষমতা এবং সামর্থ্য আছে এভাবে চাঁদাবাজি হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে। তো এটা কিন্তু দায়টা আমাদের উপর আসছে। সরকারের সহযোগী হিসেবে যে নাগরিক কমিটি আছে তারা যে তাদের জায়গা থেকে বিভিন্ন জেলায় তাদেরকে সমন্বয়ক বানিয়ে দিয়ে জেলা প্রশাসককে নিয়ন্ত্রণ করা, তাদেরকে দিয়ে বিভিন্ন অর্থনৈতিক বেনিফিট নেওয়া, এটা প্রত্যেকটা রাজনৈতিক সচেতন নাগরিক যারা শহর পর্যায়ে বিভিন্ন কার্যক্রমে অ্যাক্টিভলি জড়িত আছে তারা জানে যে জেলা পরিষদ পর্যায়ে কিভাবে সমন্বয়করা নানাবিধ কর্তৃত্ব এবং দখলদারিত্বের মাধ্যমে অর্থ উপার্জন করছে। ঠিক আছে, তো আমাদের বিপ্লবের যে একটা সম্মান, বিপ্লবের যে একটা মর্যাদা, সেই মর্যাদাগুলো কিন্তু এই সামগ্রিকভাবে আমাদের অনাচার বা আমার অনাচার বা আপনার অনাচার তাদের জন্য এটা হচ্ছে। এবং এই প্রক্রিয়াটা আওয়ামী লীগকে কিন্তু শক্তিশালী করছে। আজকে কোনো একটা দলের নেতাকর্মী একটা অস্ত্র হাতে নিয়ে যখন মানে দাঁড়াচ্ছে একটা দখলদারিত্বের বিষয়ে, তখন কিন্তু ওই দল আপনার হলো খুব বিব্রতকর একটা অবস্থায় পড়ছে। ও কয় টাকা ওখান থেকে লাভ করবে দখলদারিত্ব থেকে সেটা বিষয় না, কিন্তু দলের সম্মান নষ্ট করতেছে। কিন্তু ওটা কিন্তু টাকার অঙ্ক দিয়ে করা যাবে না, সেটা বিএনপির হোক, সেটা জামাতের হোক। আপনার হলো বিএনপির একজন নেতৃত্বকে বহিষ্কার করলো, ওই যে এলাকায় গিয়ে বাজারে গিয়ে চাঁদাবাজি করছে, আবার আরেকজন জামাতের নেতাকেও একজনকে বহিষ্কার করলো। সামগ্রিকভাবে এই যে অসম্মানের যে একটা প্রক্রিয়া, আমার প্রশ্ন হলো যে দল কি পায় এখান থেকে? মানে এই যে আমরা যারা দল করি, ধরেন আমি একটা দল করি, আমার দল থেকে আমার দলের কত চেষ্টা করি দলের জন্য, দলকে আগলায় রাখি, দলের জন্য ব্যয় করি, এই দলের শ্রম দিচ্ছি, সংগঠন গোছাচ্ছি, সবকিছু মিলিয়ে কেউ যদি একটা খারাপ কাজ করে তাহলে আমাদের এই শ্রমের কোনো বৃথা থাকে না। সে জায়গা থেকে নাগরিক কমিটি যারা আছেন তারা কত কষ্ট করছেন একটা নতুন রাজনৈতিক প্রক্রিয়ার জন্য। এই সমস্ত প্রক্রিয়া ব্যর্থ হয়ে যাবে যদি আপনারা মানে এই যে কেলেঙ্কারিগুলো, আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতেছি, নাগরিক কমিটির ভাইয়েরা, তোমরা আমার চেয়ে বয়সে বেশ ছোট হবা, তোমাদেরকে তুমি করে বলি, তোমরা প্রত্যেকটা জেলায় এই চাঁদাবাজি করছো, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এবং ব্যাপকভাবে বিশেষত সরকার নিয়ন্ত্রিত যে কার্যক্রম, এটা পুরোটা চাঁদাবাজি তোমরা করছো, পুরোটা। হ্যাঁ, আমি একটা উদাহরণ দিচ্ছি। মংলা বন্দরে উপদেষ্টা কমিটি হলো
যেটা পুরোটাই অর্থনৈতিক একটা কারবার, এবং এখানে উপদেষ্টারা প্রচুর অর্থনৈতিকভাবে লাভবান হয়। এখানে হান্নান না কি যেন নাম, হান্নান মাসুদ, সে এখানে উপদেষ্টা হয়েছে। শুধু সেখানে না, সে না, আরও দেখলাম যে এখানে কয়েকজন উপদেষ্টা হয়েছে। আমাদের এখান থেকে আমাদের সঙ্গে ছিল রাজনীতিতে, সেখান থেকে নাগরিক কমিটিতে গেছে, গিয়ে সে ওখানে ওই মংলা বন্দরের উপদেষ্টা হয়ে গেছে। তো এই যে সামগ্রিক মানে আমাদের বিপ্লবটা এই জন্য হয়নি, কিন্তু আমরা কি ঝুঁকি নিয়ে বন্দুকের সামনে দাঁড়ালাম, পুলিশের সাথে মারামারি করলাম, মারামারি করছি ভাই। আপনার হলো একটা একটা করে 4টা মামলার 1, 2, 3 নাম্বার আসামির মধ্যে আমার নাম রেখেছে, ঠিক আছে। তো আমাদের যে একটা আত্মিক মানে বোঝাপড়া যে আমরা এই দেশের জন্য দেশকে মুক্ত করছি, সেই বোঝাপড়ার জায়গাটাতে আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি সামগ্রিকভাবে। আমি তো বলছি আমার এখানেও অনেকগুলো খারাপ মানুষ ছিল, শুকরিয়া আলহামদুলিল্লাহ তারা এখান থেকে চলে গেছে, নাগরিক কমিটিতে গেছে, নুরুল হক নূরের সংগঠনে গেছে। আমাকে তাবলিগ জামাতের একজন বড় ওস্তাদ আমাকে, তিনি আপনার হলো ভারত থেকে আমাকে ফোন দিয়েছে, তিনি আমাদেরকে নাকি পর্যবেক্ষণ করে, আমরা যে ভারতের আগ্রাসন বিরুদ্ধে লড়াই করি উনি দেখে এগুলো। উনি একজন আলেম, বড় আলেম, এবং ভারতে মুসলিম নিপীড়নের বিরুদ্ধে অনেক লড়াই করছেন, ঠিক আছে। তো আমরা এই মানে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে উনি আমাদের খেয়াল করেন। উনি যখন আমাদের দলটা যখন ভেঙে গেল তখন ফোন দিয়ে বলছে, তারেক তোমাদের দলটা ভেঙে গেল, এইভাবে বলছে। তা আমি বললাম ভেঙে গেল এখন কি করব? আমাকে বলছে তুমি রাগ করছো? আমি বলছি যে রাগ করেই বা লাভ কি? তখন বলছে যে তুমি একদম দুশ্চিন্তা করো না, তোমার শরীর থেকে দূষিত রক্ত বের হয়ে গেল। তো এইরকম সামগ্রিকভাবে আমাদের লড়াইয়ের একটা বোঝাপড়া যে প্রিয় ভাইয়েরা যারা জামাত শিবির থেকে অংশ নিয়েছি, বিএনপি থেকে অংশ নিয়েছি, আমাদের দল থেকে অংশ নিয়েছি, আপনার হলো নাগরিক কমিটি থেকে অংশ নিয়েছি, একটা সুন্দর বাংলাদেশের বিনিময়ের জন্য অংশ নিয়েছি, ঠিক আছে। আবার কেউ বলেন না যে আপনি আমার দলের নাম বলেন কেন। আমি আপনাকে বলতেছি প্রত্যেকটা দল লুটপাটের সঙ্গে ব্যাপকভাবে জড়িত, যার যতটুকু সক্ষমতা আছে অতটুকু দিয়ে নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, আপনার হলো একে অপসারণ, ওকে উঠানো, ওকে বসানো, যার যতটুকু সক্ষমতা আছে, কেউ স্বাস্থ্য মন্ত্রণালয়, কেউ শিক্ষা মন্ত্রণালয়, কেউ নির্বাচন কমিশন, বিভিন্ন জায়গা থেকে কন্ট্রোল করে মানে প্রত্যেকে যেন এই দেশটাকে চুষে খাওয়ার একটা অক্লান্ত পরিশ্রম মানে আমরা করছি। মানে এটা কি হয় নাকি আসলে এভাবে? হ্যাঁ, আমরা সবাই একটু বোঝার চেষ্টা করি, আমাদের একটা গণতান্ত্রিক বোঝাপড়া দরকার। হ্যাঁ, যে জনগণ আমাদের কিছু মানুষকে নির্বাচিত করবে, ওরা সংসদে গিয়ে তারা সেই সৎ মানুষগুলো পরস্পর আলোচনা করে দেশের জন্য বিভিন্ন পলিসি নেবে। এইভাবে বিশৃঙ্খলভাবে মব তৈরি করা, এটা একটা সিম্পলি একটা মব, একটা ক্রাউড ডেভেলপ করে মালিককে কনভিন্স করতেছে 20 লক্ষ টাকা দেওয়ার জন্য। সিম্পলি আমরা এই জন্য বিপ্লব করিনি। একজন শিক্ষক, তাকে অপসারণ করানোর জন্য চেষ্টা করা হচ্ছে, সেই শিক্ষক হার্ট অ্যাটাক করেছে, এবং ওইখানে যেই ছাত্র সমন্বয়করা অপসারণ করার জন্য গেছে, তারা সেখানে গেছে অন্য একজন শিক্ষকের মনের বাসনা পূরণ করার জন্য, যে ওকে সরায়ে তোমরা আমাকে প্রধান শিক্ষক বানাও, আমাকে প্রিন্সিপাল বানাও, ও একটা মানে আপনাদের কি মনে হয় কোনো বিনা পয়সায় ওই ছাত্ররা ওখানে একটা অধ্যক্ষকে সরিয়ে আর একজনকে অধ্যক্ষ বানাতে গেছে? কোনো ইন্টেনশন নাই, কোনো প্রফিট নাই, কোনো লাভ নাই। আমরা এই ধরনের কার্যক্রম, আমাদের কাছে একটা খবর আসে একটা ব্যাংকের প্রধানকে অপসারণ করতে হবে, তো খবরটা দেয় আমার মোশাররফ ভাই যে এরকমভাবে অমুক ব্যাংকের এমডি এরকম জালিয়াতি করছে, এরকমভাবে আওয়ামী লীগের দোসর, তাকে অপসারণের জন্য এখানে আন্দোলন হচ্ছে, আপনি চলে আসেন, আপনি কই আসেননি কেন? তো আমি বললাম যে তাই নাকি, বিষয়টা জানি তো। তো পরবর্তীতে আমি তাকে ফোন দিলাম যে মোশাররফ ভাই আসবো? না তারেক ভাই আসার দরকার নাই। আমি কেন আসার দরকার নাই? তো বলতেছে যে আরেকজন এমডি হবে, সেই জন্য একটা গ্রুপকে টাকা দিয়ে এখানে মব তৈরি করছে, তাকে অপসারণ করবে, এবং সেইটাকে আবার ম্যানেজ করার জন্য অমুক বড় নেতাকে ফোন দিয়েছে অমুক সংগঠনের, ঠিক আছে। তো সে আবার নিশ্চয়তা দিচ্ছে তার ছেলেপেলেকে এখান থেকে সরায় নেবে, হ্যাঁ, তার বাচ্চাদেরকে সরায় নেবে,
সে বাচ্চারা এখান থেকে চলে আসছে, মাঝখানে একটা বড় লেনদেন হয়ে গেছে। সুতরাং আমার ছাত্র ভাইদেরকে বলবো, কোথাও একটা ক্রাউড দেখলেই, মব দেখলেই সেখানে দৌড়ে গিয়ে ইনভলভ হওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এগুলো মানে প্রত্যেকটা মুহূর্তে কেনা বেচা হচ্ছে যে অমুককে সরাতে হবে, একে সরাতে হবে। প্রত্যেকটা সরাসরি যে আঞ্জাম, এর পেছনে কেউ না কেউ অর্থায়ন করছে, এর পেছনে কেউ না কেউ অর্থায়ন করছে তাকে সরানোর জন্য। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেব। আপনার হলো, আমরা যখন চুপ্পুর বাসভবনে চুপ্পুকে অপসারণের জন্য আন্দোলন করছিলাম, ঠিক সেই সময় যারা চুপ্পুর পক্ষে স্টেটমেন্ট দিয়েছিল, হ্যাঁ, যে আমাদেরকে মারা হোক, আমাদেরকে আঘাত করা হোক, আমাদেরকে গুলি করা হোক, সেই সময় যারা স্টেটমেন্ট দিয়েছিল তাদের স্টেটমেন্টের অন্যতম কারণ কি ছিল জানেন? তারা চুপ্পুর কাছ থেকে টাকা খেয়েছিল। আবার এর পরবর্তীতে যখন বশির সাহেব নিয়োগ পাইল, বশির সাহেবের তাকে অপসারণ করার জন্য বশির সাহেব যখন নিয়োগ পাইল, আমি ফেসবুকে টকশোতে ছিলাম, বশির সাহেবের এক রিলেটিভ আমাকে বশির সাহেবের নামে যে মামলা আছে ওই ডকুমেন্ট পাঠাইছে ষড়যন্ত্র করে। সে চাচ্ছে যে আপনার হলো তাকে বিব্রত করতে। তো আমি সেটা ফেসবুকে বলে দেখাই দিলাম না বুঝেই। যাই হোক, বশির সাহেব ভালো মন্দ সেটা বলবো না, কিন্তু বশির সাহেবের আমি দেখলাম যে রাতেই একটা মিছিল হচ্ছে আপনার হলো রাষ্ট্রপতির বাসভবনের সামনে। কেন বশিরকে নিয়োগ দিল, বশিরকে সরাতে হবে, হাতে লাঠি, অনেকগুলো শ্রমিক এগুলো। এর মধ্যে দুইজন দেখলাম আমার পরিচিত। তারপর কে রে, তুই যে বশিরের পদত্যাগ চাস, এখন বশিরের পদত্যাগ চাস, খুবই ভালো কথা। এখন তুই কি বশিরকে চিনোস? বশিরকে বা কিভাবে কি তার রাজনৈতিক পরিচয় করে? না, আমি তো চিনি না। তবে তুই আসছিস কিসের জন্য? পরবর্তীতে জানতে পারলাম যে বসুন্ধরা গ্রুপ না কোন একটা গ্রুপ বশির সাহেবকে অপসারণ করার জন্য অর্থায়ন করতেছে। সুতরাং আমরা আদত যা যা দেখি, মব দেখি, বিশৃঙ্খলা দেখি, এসবগুলোর পিছনে এরকমভাবে কোনো না কোনো একটা ষড়যন্ত্র থাকতে পারে। আমরা সবকিছু জেনে বুঝে আমরা এগুলোতে পা দেব, এগুলোতে এই উদ্যোগগুলোকে সমর্থন করব অথবা রিজেক্ট করব। আজকে যেই 4 জেনুইন সমন্বয়কের চাঁদাবাজির বিষয়টা আসলো, বেসিক্যালি তাদেরকে নিয়ে আলোচনা শুরু করলেও আমি ওভারঅলি সবাইকেই আমি আবেদন জানাচ্ছি যে আমরা এখন আমাদের হাতে নেতৃত্ব, আমাদের হাতে কন্ট্রোল, আমরা ফ্রিলি কাজ করছি, মুভ করছি। এই সময়টাতে যদি আমরা এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে না পারি, তাহলে কিন্তু আমরা জনম আপনার হলো আমরা আফসোস করব। ঠিক আছে, আমাদের প্রত্যাশাগুলো খুবই আপনার হলো বাধাগ্রস্ত হচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে। এরপর হচ্ছে এই সরকারের 3 জন উপদেষ্টা বলেছে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের কথা শুনে না, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, প্রশাসন আমাদের কথা শুনতেছে না। তাহলে সেইখানে এত বড় একটা নির্বাচন সারা বাংলাদেশে দিয়ে সেইখানে কতটুকু কি করবে? মীমাংসিত না। আর এইগুলা আনে যারা, তারা এই অমীমাংসিত রাখতে চায়। এবং তাদেরকে আমি অনুরোধ করব, ভাই আগে ওই ডিম আগে না মুরগি আগে, মুরগির সাথে বসবাস করে খোপের মধ্যে কিছুদিন থেকে ওইখানে দেখে আসিয়া বলবেন যে মুরগি আগে, তাহলে সেইভাবে আপনাদেরটা আগে মানবো। টিকা দেখেন নাই অমুক সমন্বয়ক, এইটা সমন্বয়ক, হোটেল এলাকায় সমন্বয়ক। এখন আমরা বড় দল, আমরা অস্বীকার করি না। উনি বারবার বলে, আমাদের প্রত্যেকে স্বীকার করতেছে যে আমাদের মধ্যে বড় দল হচ্ছে, আমরা অ্যাকশনে নিচ্ছি, আপনারা সরকারও অ্যাকশন নেন, কিন্তু অন্যদের নাম কোথাও বলবে না। আপনাকে স্পষ্টভাবে জানাতে চাই, বর্তমান যে একটি দল করবে, সেই দলে যারা সংশ্লিষ্ট তারা অধিকাংশই বলেছিল যে আওয়ামী যে কাউন্সিলর আছে এদেরকে সকল বসাতে হবে। তখন আমরা প্রেস ক্লাবে বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা করেছি, মানববন্ধন করেছি, গণ অধিকার পরিষদ করেছে, আবার ওই যে আম জনতা পার্টি তারা করেছে, অনেকেই করেছে। করার পরে এটা থেমে গেছে। কেন? কাউন্সিলরদেরকে তারা নিতে চাইছিল, বসাইতে চাইছিল। হয় তারা অর্থের বিনিময়ে নগদে বিশ্বাসী ছিল, নতুবা এই সমস্ত দানবদেরকে তাদের দলে পরবর্তীতে প্রতিষ্ঠিত করবে। ঠিক তদ্রূপ 4578টি ইউনিয়ন পরিষদ, এই ইউনিয়ন পরিষদে যারা ছিল তারা প্রত্যেকে সন্ত্রাসী, প্রত্যেকে দখলবাজ, প্রত্যেকে অবৈধ অর্থ নিয়ে তারা ওই এলাকায় এক একজনের সম্রাট। সেই সম্রাটদেরকে আজকে যদি স্থানীয় সরকার নির্বাচন দেয়, আপনার যে ওই উপদেষ্টার সাথে আলোচনা করে প্রত্যেকটা নিবন্ধিত দল ব্যাখ্যা দিয়ে আসছে, আমি না, প্রত্যেকটা নিবন্ধিত দল, অলি আহমেদ সাহেব বলেন, এই আন্দোলিত রহমান পার্থ বলেন, জাতীয় পার্টি মঞ্জু বলেন, এরপর আপনার ওই সেই হাতিমার্কা কি যেন বলে, সবাই ব্যাখ্যা দিচ্ছে। আমার ব্যাখ্যা প্রত্যেকে শুনেছি। তারা বলছে যে কখনো স্থানীয় সরকার নির্বাচন, এখন 1 নম্বর হচ্ছে যে যদি আজকে তারা নির্বাচনে যায়, আমরা যদি প্রতিরোধ করতে চাই
এই ছাত্র বৈষম্য বা অন্যরা বলে প্রতিহত করতে, তাহলে সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। এটা হলো 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা, আমরা মনে করতে পারি তাদের কি এই সরকারিভাবে পৃষ্ঠপোষক করে তাদের ক্ষমতায় এনে তাদেরকে আবার দলে নিয়ে সারা বাংলাদেশে তারা একটা রাম রাজত্ব করতে চাচ্ছে বা তাদের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে। 3 নম্বর, বিভিন্ন দল যদি ওইখানে চেয়ারম্যানি বা মেম্বারি নির্বাচন করে, স্থানীয় নির্বাচনে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, ভগ্নিপতি, বেআই এরকম যারা আছে তারা যদি বিভিন্ন এই ভোট টানার জন্য তারা নির্বাচন করার জন্য তাদের আত্মীয়দের টেনে আনলে, এই আওয়ামী লীগের যে এরা অপকর্ম করেছে, খারাপ কাজ করছে, তারা মিলে গেল, তাদের লজ্জা শরম ভেঙে গেল, তারা মনে করেন সবাই ওই থেকে নিষ্কৃতি পাই গেল, যার যারা একটা সাপোর্টে চলে আসলো। এরপর হচ্ছে এই সরকারের 3 জন উপদেষ্টা বলেছে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের কথা শুনে না, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, প্রশাসন আমাদের কথা শুনতেছে না। তাহলে সেইখানে এত বড় একটা নির্বাচন সারা বাংলাদেশে দিয়ে সেইখানে কতটুকু কি করবে? আমি একাধিক বা অনেক পুলিশ প্রশাসনের সাথে আলাপ করেছি যে আপনারা কেন এই সন্ত্রাসীকে ধরতেছেন না। বলছে যে আমরা কি অন্তর্বর্তীকালীন সরকারের কথা শুনবো, আমরা কি জামাতের কথা শুনবো, আমরা কি এই যে নতুন একটা দল হবে ছাত্র বৈষম্য এবং নাগরিক কমিটি থেকে তাদের কথা শুনবো, নাকি বিএনপির কথা শুনবো? যদি আমরা আজকে কোন দল আসবে আমরা কি বিপদে পড়বো? এই যে তাদের মধ্যে একটা ভয়, এই জন্য দ্রুত জাতীয় সরকার নির্বাচন করলে ওনরা অবশ্যই সবকিছুই করতে পারবে নিয়ন্ত্রণে। স্থানীয় সরকার নির্বাচন না, মানে জাতীয় সরকার যদি নির্বাচন আগে হয় তাইলে একটা সরকারের অধীনে চলে আসবে, তখন আইন শৃঙ্খলা বাহিনী ঠিকই তাদের কথা আদেশ মানবে যে এরা 5 বছর বা 4 বছরের জন্য আসছে, আমরা আস্থা রাখতে পারি। এখন তো আস্থা রাখতে পারতেছে না যে কারে কোনটা কে ক্ষমতায় বসাইবে। আমি আফসারি ভাইকে বলতে চাচ্ছিলাম, ওই আরেক ভাইকে বলতে চাচ্ছি যে আপনি দেখেন, আপনি যদি আমার কথাটা আমি স্পষ্টভাবে আফসারি ভাইকেও বলছি এবং আপনাদেরকেও বলতে চাই, যত নিবন্ধিত দল সবাই চাচ্ছে সংস্কার যতটুকু দরকার, এমনকি সেনাপ্রধান মহোদয় তিনিও আজকেও বলেছে, আগেও উনি বলেছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এটা যে কোনো লোক বোঝে। এবং প্রথমেই তো দলগুলোকে ডেকে আমাদের প্রধান উপদেষ্টা সকলের কাছ থেকে সংস্কার নিয়ে নিয়েছে, এরপর আবার সংস্কার কমিটি হয়েছে, তারাও জমা দিয়েছে। এরপর যারা উপদেষ্টা আছে, একাধিক উপদেষ্টা বলেছে 7 দিনের মধ্যে এটা আলাপ আলোচনা করে প্রজ্ঞাপন জারি করা সম্ভব। তার মধ্যে রেজওয়ানা উনি 1 নম্বর সেইখানে যদি সেইটাই সম্ভব হয়, এই মার্চ মাসেও যদি শুরু হয় শেষ হয়, তাইলে তো মনে করেন তারা 2 মাসের মধ্যে নির্বাচন দিতে পারে। এইটা আসলে মানুষের কাছে এই যে আপনার সংস্কার আগে না নির্বাচন আগে, বিচার আগে না নির্বাচন আগে, এরপর স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি এই সরকারের জাতীয় নির্বাচন আগে, এই বিষয়গুলো আপনাকে আমি আগেও বলেছিলাম যে ডিম আগে না মুরগি আগে, যেমন পৃথিবীতে এখনো মীমাংসিত না। আর এইগুলা আনে যারা, তারা এই অমীমাংসিত রাখতে চায় এবং তাদেরকে আমি অনুরোধ করব, ভাই আগে ওই ডিম আগে না মুরগি আগে, মুরগির সাথে বসবাস করে খোপের মধ্যে কিছুদিন থেকে ওইখানে দেখে আসিয়া বলবেন যে মুরগি আগে, তাহলে সেইভাবে আপনাদেরটা আগে মানবো। তাই আমি বলতেছি এটা সঠিক না। এবং আফসারি ভাই বলছে, আর ও আরেকজনে বলছে যে কোন জনগণ বলে যে সংস্কার পড়ে, এইটা ম্যাক্সিমাম জনগণ বলে। ভাই এখন আপনি যদি বলেন, আজকে ফেসবুকে কিছু সংখ্যক যারা এখন সক্রিয় ছেলেপান আছে, তারা ফেসবুকে বিভিন্ন রকম দেখায় মানুষ কি, আমি যদি মনে করি যেহেতু আওয়ামী লীগ নাই এখন বাংলাদেশে, যদি 50%ও বিএনপির সমর্থক হয়, সেখানে মনে করেন কোটি কোটি লোক, ভাই সেইখানে তো কোনো বিষয় না। এরপর আপনি আফসারি ভাই বলছে যে আপনারা, আমাদের মহাসচিব বলছে যে জনগণ সংস্কার বুঝে না, সেটা উনি খুব বড় করে বলছে। আমি আজব হই, আমাদের আফসারি ভাই একজন জ্ঞানী লোক, আমাদের মহাসচিব মহোদয় বলছে, আমি সেদিন সেই প্রোগ্রামে ছিলাম, উনি বলেছে যে সাধারণ জনগণ সংস্কার বুঝে না, তারা বোঝে ভোট, তারা বোঝে যে যা ক্রয় করবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, তারা বোঝে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কথা শুনবে, তারা ন্যায় বিচার পাবে। এরপরে বর্তমানে যে আওয়ামী ফ্যাসিস্ট আছে তারা যাতে সন্ত্রাসী কার্যকলাপ না করতে পারে, তাদের বিচার হবে। এখন
এই কথাটা বলছে কাদের? কি পেশাজীবীদের বলছে? এ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারদের বলছে, ছাত্রদের বলছে, আপনাদের সাংবাদিকদের বলছে? সাধারণ মানুষ বলতে এখানে হয়তো উনি ইঙ্গিত করেছেন যারা খেটে খাওয়া দিন মজুর বা যারা নিম্ন আয়ের, তারা এইগুলোকে বিশ্বাস করে যে আপনারা কি কত বছর সংস্কার করবেন, এখন দেশে অরাজকতা চলতেছে, এটা চলতেছে, ওইটা চলতেছে। আর মাইক দিয়ে যে ছেলে যুব দলের আপনার করেছে, একজনে বলছে মাইক দিয়ে করতেছে, ওকে কালকে যুব দলের কেন্দ্রীয় কমিটির সাংবাদিক সম্মেলন করে বহিষ্কার করার আগে সেইখানে গিয়েছে যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, যাইয়া সেখানে মামলা করেছে। এরপর এসে সাংবাদিক সম্মেলন করেছে, থানায় বইলে আসছে তাদেরকে যেখানে পাবেন ধরতে হবে। এখন আফসারি ভাই বলে যে কতজন আর ধরছেন, আপনি বলেন আমরা সন্ত্রাসী ধরিয়ে দিচ্ছি, আসেন। আমার কি সন্ত্রাসী ধরার দায়িত্ব আছে? আইন শৃঙ্খলা বাহিনীকে আমি হাতে তুলে নিতে পারি? এটা কোনোদিন পারি না। আমি একজন সচেতন মানুষ হইয়া আমরা বলতে পারি যে আপনারা এটা করেন, আমাদের আপত্তি নাই, সেইটা আমরা বলে যাচ্ছি। এখন উনি বলতেছে 2000 বহিষ্কার করছে, এটার কত পার্সেন্টেজ? আরে এইটা তো ভাই আপনার, যদি আপনি বলেন কত হাজার এই দখলবাজ বা চাঁদাবাজি বা সন্ত্রাসী বিএনপি আছে, 10,000। তো 10,000 থাকলে আমাদের যে সমর্থক এর মধ্যে 1%ও না। আবার যদি আমি বলি যে সারা বাংলাদেশের লোকের সেখানে 0.10%, এখন মানে যেখানে কোটি কোটি মানুষ। এখন এইগুলো ভাই তর্কের খাতিরে আপনি তর্ক করতে পারবেন। আমি আবারও আপনার মাধ্যমে যারা দেখছে এবং পরবর্তীতে দেখবে তাদের বলতে চাচ্ছি, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের স্পষ্ট কথা, তিনি অ্যাকশন নিচ্ছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে বলতেছেন আমরা দলীয়ভাবেও সব জায়গায় রুখে দাঁড়াচ্ছি। এবং এইটা পাশাপাশি অপপ্রচারও, আপনাকে আমি ছবি দেখাইতে পারি যে যেখানে আপনার ওই গাজীপুরে, সেখানে কিন্তু তারা আপনার ওই যা সাথে ছিল সব আমাদের একজন মাত্র যুব দলের সদস্য, নেতাও না। এবং আমি এখন শেষমেশ আফসারি ভাইকে বলতে চাচ্ছি, আমার কাছে 5টা ভিডিও আছে, সাংবাদিকরা টকশোতে এসে বলেছে যে অমুক অমুক তদবির বাণিজ্য করে, তার মধ্যে ইলিয়াস 5 জনের ছবি দিছে। আফসারি ভাই তো এদের বিরুদ্ধে একবারও বলে না। এইটা দেখেন আপনার, এইটা দলের জন্য টাকা লাগবে, অপমান করতে চাই না, নামগুলিও বললাম না, অডিও ছাড়ি না এখন পর্যন্ত। পরিস্থিতি এমন করবেন না যে সেগুলো ছাড়তে বাধ্য হই, তাহলে কিন্তু মুখ দেখাইতে হবে না। আমাদের প্রিয় উপদেষ্টা বাবা পর্যন্ত গিয়ে চাঁদাবাজি করছে, সেই ফোনে বাবা পর্যন্ত চাঁদাবাজি করছে, ফুটেজ আছে তার কাছে, রেকর্ড আছে, চাঁদাবাজি টাকা কালেকশন করার জন্য ভাই করতেছে। জি, এটা আবার কপিরাইট চলে আসবে। জি, এরপর হচ্ছে কি আপনি দেখেন একজন অজে যাইয়া বলতেছে যে কি সমন্বয়ক দুরবস্থা। মানে ওয়াজ মাহফিলে বলতেছে। এখন এরা কেন আজাব হইলো? এরা অবশ্যই চাঁদাবাজি করতেছে। আপনি নাটিকা দেখেন নাই, অমুক সমন্বয়ক, এইটা সমন্বয়ক, হোটেল এলাকায় সমন্বয়ক। এখন আমরা বড় দল, আমরা অস্বীকার করি না। উনি বারবার বলে আমাদের প্রত্যেকে স্বীকার করতেছে যে আমাদের মধ্যে বড় দল হচ্ছে, আমরা অ্যাকশনে নিচ্ছি, আপনারা সরকার অ্যাকশন নেন, কিন্তু অন্যদের নাম কোথাও বলবে না। এই যে বিষয়গুলো, আমি এই জন্য ওনাকে বলছি যে একটা দলের বিরুদ্ধে শুধু বললে, আপনি যদি নিরপেক্ষ হন সকলের অপকর্ম তুলে ধরতে হবে। আর যদি না হয়, আপনি যদি একজনকে চাপাই করতে চান তাহলে এটা গিবাত হতে পারে। আপনি তো প্রত্যেকটা হাতে নাতে প্রমাণ পান নাই। আজকে গাজীপুরে যেটা হলো, তাদেরকে আমরা মামলা দিয়ে গ্রেফতার করাইছি, বহিষ্কার করছি, প্রাথমিক সদস্য পদ থেকে গ্রেফতার করছি, সে কোনো বড় নেতা। এবং আফসারি ভাইকে বলতে চাই যে মহাসচিব অনেক কথাগুলোর মধ্যে একজন বলছে, সে বলে ফেলছে যে সাধারণ মানুষ চাইলে বাজার দর নিয়ন্ত্রণ, ভোট দিতে চায়, তারা সংস্কার বুঝে। এখন আপনারা সেইটাকে ইস্যু করে আপনারা করতেছেন তর্ক বিতর্ক, কিন্তু উনি যে অন্য কথাগুলো বুঝাইতে চেয়েছেন, এবং আমি আবারও বলতে চাচ্ছি যে এটা উনি সাধারণ বুঝাইছে যে যারা জ্ঞান বেশ ভালো ভালো পর্যায়ে। এখন আপনার মোবাইল সবার কাছে থাকতে পারে। আমি আপনাকে বলি, আমার ওয়াইফ অনার্স মাস্টার্স পাস, সে রাজনীতি নিয়ে মাথা ঘামাচ্ছে না, সে চিন্তা করতেছে কখন বাজার একটু কম হবে কিনা। আমার অনার্স মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সে আমাদের মহাসচিব মহোদয়ের ওয়াইফ আর আমার ওয়াইফ একই কোম্পানিতে একই দিনে একই যে রুমে চাকরি করেছে। এখন তার বাবা একজন যুগ্ম সচিব ছিল। এখন এইটা যে সবাই বুঝতে পারবে, এই জন্য একজন সিনিয়র ব্যক্তি একটা দলের মহাসচিব যেভাবে বুঝাইতে চাচ্ছে, আপনারা অন্যভাবে বুঝাইতে চাচ্ছেন, 1। আর 2 নাম্বার হচ্ছে
যে আমার আফসারি ভাই বলছে যে আসলেই কখনো জাতীয় পার্টি চাঁদার মধ্যে যায়নি, বিএনপি জিয়াউর রহমান থাকতে হয়নি, পরে হয়েছে। আমি আপনাকে বলতে চাচ্ছি যে কোন দল, যারা দল করবে তারা আগে যারা ছিল, কোন দলই মধ্যেই খারাপ ভালো সবই আছে। এই যে জাতীয় পার্টির খুলনার এরশাদ শিকদার কি পরিমাণ চাঁদা কালেকশন করছে খুলনা বিভাগে, তার কথায় উঠতে বসতো, বলতো ওইখান থেকে 2 লাখ টাকা দাও, ওখান থেকে 5 লাখ টাকা দাও, 50 লাখ টাকা দাও। এরশাদ শিকদার ছিল জাতীয় পার্টির। এরপরে আমি আর উদাহরণ দিতে চাই না, আরো লোটন জোটন আছে আমাদের সাথে, আমরা দেখেছি যখন লোটন জোটনও প্রচুর পয়সা ইনকাম করেছে, এখন হয়তো ভালো হয়েছে। আমি বলতে চাচ্ছি এরকম সব জায়গায় আছে, আপনাকে এটাকে অস্বীকার করার কোনো কায়দা নাই। তবে আমি শেষ কথা বলবো মাহমুদ ভাইকে, ভাই 14 বছরে জাতির বোন, আপনাদের যে ধনে দেখলেন, বুঝতে পেরেছেন সমন্বয়করা কিন্তু চাঁদাবাজি করতেছে, তদবির বাণিজ্য অনেকেই করতেছে। এই যে মাসুদ টাসুদ অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে, কিন্তু আসলে যারা দেশের ভালো চায় তারা এখনো পর্যন্ত সেগুলো প্রকাশ করতেছেন, কারণ তারা চায় না ছাত্রকে বিতর্কিত করার জন্য। এই জন্য ছাত্রদের উচিত হবে এগুলো আসলে সামনে নেওয়া এবং বাদ দেওয়া। তারা যদি তদবির বাণিজ্য চাঁদাবাজিতে লিপ্ত বা ব্যস্ত হয়ে যায় তাহলে তো আর কেউ ভালো থাকলো না। মাত্র তাদের জীবন শুরু, তারা রাজনীতি আসতেছে, সামনে তাদের অনেক দিন রাজনীতি করতে হবে, তাহলে সামনে তারা কি করতে পারে একবার ভেবে দেখা যায়।